দৃশ্য এক। অন্ধকার ঘর, সময় অজানা। আপনারা যখন এই গল্পটা শুনছেন তখন আমি হয়তো নেই। নেই মানে মরিনি, পাওয়া যাচ্ছি না। পার্থক্যটা গুরুত্বপূর্ণ। আমি সব বলবো, শুরু থেকে শেষ পর্যন্ত। কারণ একটাই, এই গল্পটা কেউ ঠিক মতো জানে না। পুলিশ যা জানে সেটা অর্ধেক, ঋতিকা যা জানে সেটা আরেক অর্ধেক, আর যে সাক্ষী আছে সে যা জানে সেটা কেউ বিশ্বাস করবে না। তাই আমি বলছি, কিন্তু বলার আগে একটা কথা মাথায় রাখুন। এই গল্পে কোনো সম্পূর্ণ ভালো মানুষ নেই, কোনো সম্পূর্ণ খারাপ মানুষও নেই। আছে শুধু মানুষ, আর মানুষ মানেই জটিলতা। শুনুন। দৃশ্য দুই। 6 মাস আগে। আরিয়ানের অফিস। দিনের আলো, কাগজের শব্দ, একটা পুরনো অফিস। 6 মাস আগের কথা বলি। আমি ডিটেকটিভ ছিলাম। তখনও দেবাশিস আমার বন্ধু ছিল। তখনও ঋতিকা আমার সহযোগী ছিল। আর মীরা, মীরা তখন আমার সবচেয়ে বিশ্বস্ত ইনফরম্যান্ট। সেই সময়টার কথা মনে আছে, পরিষ্কার মনে আছে। কারণ স্মৃতি যায় তা 3 মাস পর থেকে। তার আগেরটা আছে। একদিন মীরা এসেছিল। দরজা খোলার শব্দ, পায়ের শব্দ। আরিয়ান, একটু কথা বলতে পারি? বসো। একটা জিনিস জানতে পেরেছি, কিন্তু বলবো কি না বুঝতে পারছি না। কেন? কারণ বললে তুমি বিশ্বাস করবে না, আর না বললে পরে হয়তো অনেক দেরি হয়ে যাবে। বলো। এই শহরে একটা চক্র আছে। তারা মানুষের স্মৃতি নষ্ট করে, নির্দিষ্ট ওষুধ দিয়ে নির্দিষ্ট মানুষকে টার্গেট করে। কাদের টার্গেট করে? যারা সত্যি জানে, যারা কথা বলতে পারে, সাক্ষী, সাংবাদিক, কখনো কখনো ডিটেকটিভ। প্রমাণ আছে? আছে, কিন্তু সেটা এখন দিতে পারবো না, কারণ প্রমাণটা নিরাপদ জায়গায় রাখতে হবে আগে। কোথায় রাখবে? একটা বাড়িতে, শহরের বাইরে, 3 নম্বর ঘরে, মেঝের নিচে। সেই কথোপকথনটা মনে আছে, কিন্তু তারপরটা কি হয়েছিল 3 মাস আগের থেকে সেটা নেই। মীরা আমাকে সেই বাড়ির কথা বলেছিল, কিন্তু সে কি নিজে জানতো সেই বাড়িতে একদিন সে নিজেই বাঁধা পড়বে? এই প্রশ্নটার উত্তর আমি অনেক পরে পেয়েছিলাম। দৃশ্য তিন। 5 মাস আগে। দেবাশিসের বাড়ি। রাত, বাইরে বৃষ্টি। একটা বসার ঘর। দেবাশিসকে চিনি 10 বছর। তার বাড়িতে কতবার গেছি শুনলে শেষ হবে না, কিন্তু সেই রাতে কথা আলাদাভাবে মনে ছিল। কারণ সেই রাতে দেবাশিসকে প্রথমবার অন্যরকম দেখেছিলাম। দরজায় টোকা। ভেতরে এসো। রাত 11টায় ডাকলে কেন? বসো আরিয়ান। চেয়ার টানার শব্দ। কিছুক্ষণ চুপ। কি হয়েছে? সবাই করে। আমিও করেছি, অনেক বছর আগে। কি করেছিলে? আমার একটা মেয়ে ছিল, জানতে না তুমি? কেউ জানতো না। মানে? সে আর নেই। 3 বছর আগে একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু অ্যাক্সিডেন্ট ছিল না।
মানে তাকে মারা হয়েছিল, কারণ সে একটা চক্রের বিরুদ্ধে কথা বলতে চেয়েছিল। সে তখন সাংবাদিক হতে চাইছিল, মাত্র 22 বছর বয়স। সেই রাতে দেবাশিসের কথা শুনে আমি বুঝতে পারিনি যে এই ক্ষতটাই একদিন তাকে ভেঙে দেবে। এই ক্ষতটাই তাকে সেই চক্রের ভেতরে ঢুকতে বাধ্য করবে। কারণ যে মানুষ বেশি কষ্ট পায় সে কখনো কখনো নিজেই হয়ে যায় সেই কষ্টের উৎস। সেটা আমি তখন বুঝতে পারিনি, পরে বুঝেছিলাম। আরিয়ান, তুমি কি আমাকে বিশ্বাস করো? হ্যাঁ। সেটাই সমস্যা। মানে? মীরার ব্যাপারে সাবধান থেকো। সে যা বলে সব সত্যি না। কেন বলছো? কারণ আমি তাকে চিনি, তুমি চেনো না। সেই রাতে দেবাশিসের সতর্ক বার্তাটা মনে রেখেছিলাম, কিন্তু ভুল কারণে। আমি ভেবেছিলাম সে আমাকে সাহায্য করছে, আসলে সে আমাকে মীরার থেকে দূরে সরাতে চাইছিল। কারণ মীরা সত্যিটা জানতো। দৃশ্য 4। 4 মাস আগে মীরার ফ্ল্যাট। সন্ধ্যা। একটা ছোট্ট ফ্ল্যাট, বাইরে শহরের শব্দ। মীরার সাথে আমার সম্পর্কটা ব্যাখ্যা করা কঠিন। সে আমার ইনফরম্যাট ছিল 3 বছর, কিন্তু শুধু ইনফরম্যাট বললে কম বলা যায়। সে আমাকে অনেকবার বাঁচিয়েছে, তথ্য দিয়ে, সময় মতো সতর্ক করে। কখনো কখনো এমন জায়গা থেকে তথ্য এনেছে যেখানে আমি পৌঁছাতে পারতাম না। কিন্তু মীরার নিজের একটা জীবন ছিল, সেই জীবনের কথা আমি জানতাম না, জানতে চাইনি। সেটা আমার ভুল ছিল। দরজায় টোকা। কে? আমি। দরজা খোলার শব্দ। এই সময়? ভেতরে আসতে পারি? এসো। ও। দেবাশিস তোমার সম্পর্কে কি জানে? কেন? সে বলল তুমি যা বলো সব সত্যি না। তারপর? বসো। চেয়ার টানার শব্দ। আরিয়ান, আমি তোমাকে একটা কথা বলিনি, বলবো বলে ভাবিনি, কিন্তু এখন মনে হচ্ছে বলাটা দরকার। বলো। আমি এই চক্রের সাথে আগে কাজ করেছি। নীরবতা। কতদিন? 2 বছর, তোমার ইনফরম্যান্ট হওয়ার আগে। কি কাজ করতে? তথ্য সংগ্রহ, কাকে টার্গেট করতে হবে, কার স্মৃতি নষ্ট করতে হবে, সেই তথ্য দিতাম। ঠান্ডা গলায়। তুমি মানুষের স্মৃতি নষ্ট করতে সাহায্য করেছো? হ্যাঁ। কেন? কারণ তখন আমার কাছে অন্য কোনো পথ ছিল না। আমার একটা ভাই ছিল, সে এই চক্রের হাতে ধরা পড়েছিল। তাকে বাঁচাতে হলে তাদের জন্য এই কাজ আমাকে করতেই হতো। তোমার ভাই এখন কোথায়? নেই। 2 বছর পরে তাকে মেরে ফেলেছে, কাজ হয়ে যাওয়ার পর।
আর তুমি? আমি পালিয়েছিলাম, তারপর তোমার কাছে এসেছিলাম, কারণ তুমি একমাত্র মানুষ যাকে আমি বিশ্বাস করতে পেরেছিলাম। কথোপকথনের পর আমি অনেকক্ষণ চুপ করে বসেছিলাম। মীরা আমাকে ব্যবহার করেছিল নাকি বাঁচাতে চেয়েছিল? সে ভিলেন ছিল নাকি ভিকটিম? উত্তরটা সহজ না, কারণ সে দুটোই। একটা মানুষ একসাথে দুটো হতে পারে, এটাই সবচেয়ে কঠিন সত্যি। শেষ সাক্ষী, আরিয়ানের সংলাপ। দৃশ্য 5। 3 মাস আগে, সেই বাড়ি, প্রথম রাত। রাত, একটা পুরানো বাড়ি, আরিয়ান একা। 3 মাস আগে আমি একা গিয়েছিলাম। ঋতিকাকে ঋতিকাকে বলিনি, দেবাশিসকে বলিনি, কারণ মীরা বলেছিল একা আসতে। সে বলেছিল প্রমাণটা সেই বাড়িতে আছে, 3 নম্বর ঘরে, মেঝের নিচে। আমি গিয়েছিলাম। পায়ের শব্দ, বাড়িতে ঢোকার শব্দ, সিঁড়ি বেয়ে উঠছি, 3 নম্বর ঘর, দরজা খুলছি, দরজা খোলার শব্দ। ঘরে কেউ নেই। মেঝেতে কার্পেট, কার্পেটের নিচে হাঁটার শব্দ, কার্পেট সরানোর শব্দ। একটা ছোট্ট বাক্স, ভেতরে কিছু কাগজ, কিছু ছবি। কাগজগুলো হাতে নিয়েছিলাম, ছবিগুলো দেখেছিলাম। তারপর পেছনের শব্দ, পেছন থেকে শব্দ। আমি ঘুরতে পারিনি। তারপর কিচ্ছু নেই, শূন্যতা, 3 মাসের শূন্যতা। দৃশ্য 6। 3 মাস আগে, সেই বাড়ি, একই রাতে, অন্য দৃষ্টিকোণ। একই রাত, কিন্তু এবার মীরার দৃষ্টিকোণ থেকে। এই অংশটা আমি জানতাম না, পরের মীরার কাছ থেকে জেনেছিলাম। সে বলেছিল, বিশ্বাস করব কিনা জানি না, কিন্তু না বললে গল্পটা অসম্পূর্ণ থাকে। সেই রাতে আমি বাড়ির বাইরে ছিলাম। আরিয়ান ভেতরে গেছে দেখলাম, কিন্তু আরিয়ানের পেছনে আর একজন গেছে, দেবাশিস। আমি বুঝতে পারিনি সে এত তাড়াতাড়ি জেনে যাবে। আমি ভেতরে দৌড়েছিলাম, কিন্তু দেরি হয়ে গিয়েছিল। আরিয়ান তখন মেঝেতে পড়ে আছে, দেবাশিস তার পাশে দাঁড়িয়ে। মীরা, তুমি এখানে কেন? তুমি তাকে মেরে ফেলবে? মারবো না, শুধু একটু ভুলিয়ে দেব। কতটুকু? যতটুকু দরকার। সেই রাতে আমি দেবাশিসকে থামাতে পারিনি, কারণ আমি ভয় পেয়েছিলাম। সত্যি বলতে আমি ভয় পেয়েছিলাম, আর সেই ভয়টাই আমার সবচেয়ে বড় অপরাধ। আরিয়ানকে বাঁচাতে পারিনি, সেটা আমি কোনো দিন ভুলতে পারবো না। মীরার একটা কথা শুনে আমি কি অনুভব করেছিলাম বলতে পারবো না। রাগ, হ্যাঁ। কষ্ট, হ্যাঁ। কিন্তু আর একটা কিছু ছিল, বোঝাপড়া। কারণ ভয় পাওয়া মানে অপরাধী নয়। কখনো কখনো ভয়ই মানুষকে মানুষ করে। দৃশ্য 7। 3 দিন আগে, সেই বাড়ির সামনে, রাতের শব্দ, দূরে কুকুর ডাকছে, পায়ের শব্দ। এবার আসি সেই রাতে। 3 দিন
আগের রাত, যেখান থেকে আমি শুরু করেছিলাম। শহরটার নাম বলবো না, কারণ নাম বললে খুঁজে পাবেন, আর খুঁজে পেলে যা দেখবেন সেটা দেখার জন্য আপনারা তৈরি না। সেই রাতে আমি একটা বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম। 3 তলা বাড়ি, সব জানালা বন্ধ, একটাও আলো নেই। ঋতিকা পাশে। ভেতরে কেউ আছে? থাকার কথা নয়, কিন্তু কিন্তু 3 নম্বর জানালায় একটু আগে আলো দেখলাম। আমরা কি এখন ভেতরে যাব? এসেছি যখন যেতে হবে। ভেতরে ঢুকতে ঢুকতে একটা কথা মাথায় এলো। ঋতিকা এই চিঠির কথা জানলো কি করে? আমি তো তাকে বলিনি। সে নিজেই বলেছিল, তোমার টেবিলে একটা চিঠি ছিল, পড়ে ফেললাম। কিন্তু সেই চিঠিটা টেবিলে ছিল না, আমার পকেটে ছিল। সেই অসঙ্গতিটা তখন মাথায় আসেনি, কিন্তু তখন অন্য কাজ ছিল। দৃশ্য 8। বাড়ির ভেতরে নীরবতা, নীরবতা। তারপর কাঠের মেঝেতে পায়ের শব্দ। বাড়িটা পুরনো, দেয়ালে ছবি, কিন্তু ছবির মুখগুলো উল্টো করা, মানে দেয়ালের দিকে মুখ। 3 মাস আগেও একবার ছিল, 3 মাস আগেও এরকম ছিল, মনে নেই। কিন্তু ঘরে ঢুকে কেন জানি মনে হলো এটা আগে দেখেছি। স্মৃতি ফেরে না, কিন্তু অনুভূতি ফেরে। এটাই হয়তো সবচেয়ে অদ্ভুত জিনিস। এটা কার বাড়ি? যার বাড়ি সে 3 মাস আগে নিখোঁজ হয়েছে। আর আমরা এখানে কেন? কারণ নিখোঁজ হওয়ার আগে সে আমাকে একটা চিঠি দিয়েছিল। চিঠিতে লেখা ছিল, যদি আমি না থাকি এই বাড়িতে যাও, 3 নম্বর ঘরে মেঝের নিচে। মেঝের নিচে কি আছে? সিঁড়ির শব্দ, দুজনে উপরে উঠছে। দৃশ্য 9। 3 নম্বর ঘর, দরজা খোলার শব্দ, তারপর নীরবতা। ঘরটা খালি। মেঝে দেখো, হাঁটার শব্দ, তারপর থাম। এখানে একটা দাগ আছে মেঝেতে, কোথায়? কোনায় কার্পেটের নিচে। কার্পেট সরানোর শব্দ। আরিয়ান, কি? এটা রক্ত। নীরবতা। রক্তের দাগ, শুকনো, পুরানো, কিন্তু স্পষ্ট। এই রক্ত কার? আমার, নাকি অন্য কারো? আর ঠিক সেই মুহূর্তে নিচে একটা শব্দ হলো, কেউ আছে। আরিয়ান, শুনলে? শুনলাম। নামো। দৃশ্য 10। নিচতলা রান্নাঘর,
দুজন নামছে, সাবধানে, নিঃশব্দে। কোথার থেকে শব্দ? রান্নাঘর থেকে মনে হলো। দরজার কাছে যায়, ধাক্কা দেয়। ঘরে একটা টেবিল, একটা চেয়ার, চেয়ারে একটা মানুষ বসে, পেছনে ফিরে। কে? লোকটা ঘোরে না, সে নড়ছে না। এগিয়ে গিয়ে, এই, কাছে গিয়ে থামে। মেয়েটার হাত দুটো পেছনে বাঁধা, চোখ বন্ধ, শ্বাস নিচ্ছে, কিন্তু কোনো সাড়া নেই। চুলে ধুলো, ঠোঁট শুকনো, কতদিন কিছু খায়নি বোঝা যাচ্ছে। আর তার বুকের পকেটে একটা কাগজ, কাগজে লেখা, তুমি এসেছো, দেরি হয়নি, কিন্তু তাড়াতাড়ি করো, সে ফিরে আসবে। সে মানে কে? জানি না। তখন মেয়েটা নড়ে ওঠে, ধীরে চোখ খুলে। কে তুমি? আমাকে চেনো, মনে নেই শুধু। কতক্ষণ ধরে বাঁধা আছে? 3 দিন, হয়তো 4 দিন। অন্ধকারে দিন গোনা যায় না। কে বেঁধেছে? যাকে তুমি বাঁচিয়েছিলে। বাইরে গাড়ির শব্দ। আরিয়ান, কেউ আসছে। তাড়াতাড়ি যাও, এখনই। আমাকে নিও না, নিলে ধরা পড়বে। পরে এসো, একা এসো। কিন্তু যাও বলছি। আমি মরবো না, কিন্তু তুমি গেলে মরতে পারো। আর শোনো, ঋত্বিকাকে বিশ্বাস করো, কিন্তু সব বলো না। এই শেষ কথাটা, এই একটা কথা, সেই রাতে আমি এটার মানে বুঝিনি, এখন বুঝি। দৃশ্য 11, পালানো, দুজন দৌড়াচ্ছে, পেছনে পায়ের শব্দ। লোকটাকে ফেলে এলাম। সে বলল যেতে, সে কি সত্যিই মরবে না? কারণ সে তাকে বেঁধে রেখেছে। সে তাকে মারতে চাইলে এতক্ষণে মেরে ফেলতো। তাহলে কেন বেঁধে রেখেছো? সাক্ষী হিসেবে। কিসের সাক্ষী? আমাদের নীরবতা। দৌড়াতে দৌড়াতে একটা জিনিস ভাবছিলাম। মীরা বলেছিল একা আসতে, কিন্তু ঋত্বিকা জেনে গিয়েছিল। আর মীরা বলেছিল ঋতিকাকে সব বলো না। তাহলে কি মীরা আগে থেকেই জানতো ঋতিকা আসবে, নাকি এটা অন্য কিছু? দৃশ্য 12, পরদিন, একটা সস্তা হোটেল, বৃষ্টির শব্দ, জানালা। আমরা কি পুলিশে যাব? না, কেন? পুলিশে গেলে আমাদের ব্যাখ্যা করতে হবে আমরা ওই বাড়িতে কেন গিয়েছিলাম, আর সেই ব্যাখ্যাটা বিশ্বাসযোগ্য না। সত্যি তো? না, সত্যি সবসময় বিশ্বাসযোগ্য না ঋতিকা। চুপ। আরিয়ান, ওই মেয়েটা বলল তুমি তাকে চেনো, কিন্তু মনে নেই। এটা কিভাবে সম্ভব? 3 মাস আগে আমার স্মৃতিতে একটা ফাঁক আছে। ফাঁক মানে? মানে 3 মাস আগে আমি ওই বাড়িতে গিয়েছিলাম, কিন্তু তারপর কি হয়েছিল মনে নেই। তুমি
এতদিন এটা আমাকে বলনি? কারণ নিজেই বিশ্বাস করতে পারছিলাম না। আরিয়ান, আমার ভয় লাগছে। আমারও। সেই মুহূর্তে ঋতিকার দিকে তাকিয়েছিলাম। সে সত্যিই ভয় পাচ্ছে। এটা অভিনয় নয়, কিন্তু কি নিয়ে ভয় পাচ্ছে? সেটা কি আমি যা ভাবছি সেটা, নাকি অন্য কিছু? একটা মানুষ একই সাথে সত্যি ভয় পেতে পারে এবং কিছু লুকোতেও পারে। দুটো একসাথে হওয়া সম্ভব। দৃশ্য ১৩। সেই রাতে হোটেলের বাইরে। রাত, আরিয়ান একা। বৃষ্টি হচ্ছে। ঋতিকা ঘুমিয়ে পড়ার পর আমি বাইরে বেরিয়েছিলাম। একটা ফোন করতে হবে, কিন্তু কাকে? দেবাশিসকে? না, এখন না। মীরাকে? সে বাঁধা। তাহলে ফোন বের করে নম্বর খুঁজে, একটা পুরনো নম্বর। ফোনের শব্দ। একবার, দুবার, তিনবার। আমি, আরিয়ান। ৩ মাস আগে আমরা কথা বলেছিলাম। আমরা কথা বলেছিলাম। তখন আমি কি জানতে পেরেছিলাম সেটা কি তুমি জানো? বলবে? নীরবতা। দেবাশিস তার নিজের মেয়েকে? ফোন রেখে দেয়। সেই রাতে আকাশের দিকে তাকিয়েছিলাম। দেবাশিস বলেছিল তার মেয়েকে চক্র মেরেছে, কিন্তু সত্যি হলো সে নিজেই। একটা মানুষ নিজের মেয়েকে মেরে সেটা দোষ অন্যর ঘাড়ে চাপিয়ে সেই অন্যের বিরুদ্ধে যুদ্ধ করার ভান করে আসলে সেই চক্রকেই রক্ষা করছিল, কারণ সে নিজেই সেই চক্র। এটাই সবচেয়ে বড় টুইস্ট, সবচেয়ে বড় ক্ষত। দৃশ্য ১৪। পরদিন বিকেল। দেবাশিসের থানা। একটা ঘর, রেকর্ডার চলছে। আপনার নাম? আরিয়ান। পেশা? আমি ডিটেকটিভ ছিলাম। আগে? এখন নিজেই রহস্যে। ওই বাড়িতে কেন গিয়েছিলেন? চিঠি পেয়েছিলাম। কার চিঠি? নিজের। আরিয়ান, আমি আপনাকে 10 বছর ধরে চিনি। আপনি কখনো এরকম কথা বলেননি। 10 বছর অনেক কিছু বদলে দেয় দেবাশিস। ওই বাড়িতে বাঁধা মেয়েটার নাম মীরা। আপনি চেনেন? সে বলেছে আমি চিনি। আপনি কি চেনেন? না, মিথ্যা বললাম। প্রথমবার ইচ্ছে করে মিথ্যা বললাম, কারণ এখন আমি জানি সত্যিটা কোথায় আছে। আর সেটা বের করতে হলে দেবাশিসকে মনে করাতে হবে সে, আমি এখনো কিছু জানি না। মীরা একটা কথা বলেছে। বলেছে 3 মাস আগে আপনি তাকে বাঁচিয়েছিলেন, কিন্তু সেটা করতে গিয়ে আপনি নিজে আহত হয়েছিলেন।
মাথায় চোট। সেই চোটের কারণেই স্মৃতি নেই। কে তাকে বেঁধে রেখেছিল? সেটাই জানতে চাইছি আপনার কাছে। আমি জানি না। কিন্তু মীরা বলছে আপনি জানেন, শুধু মনে নেই। রেকর্ডার বন্ধ হয়। আরিয়ান, পুরনো বন্ধু হিসেবে বলছি, মীরা তোমাকে ভয় পাচ্ছে, কিন্তু তোমাকেই চাইছে। এই দুটো জিনিস একসাথে হলে বুঝতে হয় সত্যিটা অনেক জটিল। মীরা এখন কোথায়? হাসপাতালে, কিন্তু সে তোমার সাথে কথা বলতে চায়। থানা থেকে বের হতে হতে একটা জিনিস বুঝলাম। দেবাশিস চায় আমি মীরার সাথে কথা বলি। কেন? কারণ সে মীরার থেকে জানতে চায় আমি কতটুকু জেনেছি। মীরার মাধ্যমে আমাকে পরীক্ষা করছে, কিন্তু আমিও একটা কাজ করব, মীরার মাধ্যমে দেবাশিসকে বাঁধা ফেলব। দৃশ্য 15। হাসপাতাল। মীরার সাথে। হাসপাতালের শব্দ। একটা ঘর, দরজা বন্ধ। এসেছো? এসেছি। বসো। তুমি আমাকে চেনো বললে? হ্যাঁ, কিভাবে? 3 বছর আমি তোমার ইনফরম্যান্ট ছিলাম। তুমি যখন ডিটেকটিভ ছিলে। মনে করার চেষ্টা করে। মীরা, মীরা চ্যাটার্জি। হালকা। হুম, মনে পড়েছে? অস্পষ্ট। 3 মাস আগে ওই বাড়িতে কি হয়েছিল? তুমি আমাকে বাঁচাতে গিয়েছিলে, কারণ আমি তোমাকে ফোন করেছিলাম। বলেছিলাম একটা চক্র আছে এই শহরে যারা মানুষের স্মৃতি নষ্ট করে। স্মৃতি নষ্ট করে? এটা কিভাবে সম্ভব? বলেছিলাম একটা চক্র আছে এই শহরে যারা মানুষের স্মৃতি নষ্ট করে, ওষুধ দিয়ে নির্দিষ্ট ডোজে নির্দিষ্ট সময়। আর তোমাকে? আমাকে রেখে দিয়েছিল সাক্ষী হিসেবে, যাতে তুমি ফিরে আসো। তারা চেয়েছিল আমি ফিরে আসি। হ্যাঁ, কারণ তুমি একটা জিনিস জানো যেটা তোমার মনে নেই, কিন্তু তোমার মাথায় আছে। কি জিনিস? চক্রের মাথা কে সেটা। জিনিস? মীরা? ছিলাম, কিন্তু 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 আমি বের হতে চেয়েছিলাম, তাই তোমার কাছে এসেছিলাম। তুমি কি জানতে যে আমাকে এখানে আনলে আমি বিপদে পড়ব? জানতাম। তাহলে কেন আনলে? কারণ তুমি একমাত্র পারতে, আমি জানতাম তুমি আসবে। এমন কি জেনে সে বিপদ হবে? তুমি সবসময় আসো আরিয়ান, এটাই তোমার সবচেয়ে বড় গুণ আর সবচেয়ে বড় দুর্বলতা। মীরার কথাটা শুনে রাগ হয়নি, কারণ সে মিথ্যা বলেনি। আমি সত্যি আসি সবসময়, কিন্তু এবার আসতে গিয়ে 3 মাস হারিয়েছি। পরের বার কি হারাবো?
আরিয়ান, চক্রের মাথা কে জানো? তুমি বলো। দরজায় শব্দ। ঋতিকা দাঁড়িয়ে। দৃশ্য 16। মুখোমুখি প্রথম স্তর। নীরবতা। 3 জন। ঋতিকা। তুমি জেনে গেছো। ঋতিকা। রাগ করো না, সব ব্যাখ্যা আছে। কি ব্যাখ্যা? তুমি আমাকে ব্যবহার করেছো? আমি তোমাকে বাঁচিয়েছি। মানে? 3 মাস আগে তুমি যখন ওই বাড়িতে ধরা পড়েছিলে, তারা তোমাকে মারতে চেয়েছিল। আমি বলেছিলাম মেরো না, স্মৃতি নাও, আমি তাকে ফিরিয়ে আনবো। তুমি তাদের সাথে ছিলে? আমি তাদের ভেতরে ছিলাম তোমার জন্য। আমার জন্য? কারণ তুমি সত্যিটা খুব কাছে চলে এসেছিলে, আর সত্যিটা বেরোলে তারা তোমাকে ছাড়তো না। ঋতিকা, চক্রের মাথা কে? যাকে আরিয়ান সবচেয়ে বিশ্বাস করত। দেবাশিস। হ্যাঁ, কিন্তু তখন আমি আরেকটা প্রশ্ন করিনি। করা উচিত ছিল। প্রশ্নটা হলো, ঋতিকা, তুমি তাদের ভেতরে কতদিন ধরে ছিলে? এই প্রশ্নটার উত্তর আমি পেয়েছি অনেক পরে। দৃশ্য 17। শেষ সংঘাত। বাইরে পায়ের শব্দ। দেবাশিস ঢোকে। তোমরা 3 জন একসাথে? ভালোই হলো। দেবাশিস। রাগ করো না আরিয়ান, তুমি অনেক দিনের বন্ধু, কিন্তু তুমি বড্ড বেশি সত্যি খুঁজতে চাও। তুমি এতদিন ধরে? ডিটেকটিভ হওয়ার সুবিধা জানো? সবার ওপরে সন্দেহ পড়ে, ডিটেকটিভের ওপরে না। দেবাশিস, এখানেই তোমার খেলা শেষ করো। আরিয়ান জেনে গেছে, মীরা জেনে গেছে। তাতে কি? কে বিশ্বাস করবে? একজন স্মৃতিহীন প্রাক্তন ডিটেকটিভ, একজন বিশ্বাসঘাতক মেয়ে, আর একজন অর্ধমৃত ইনফরম্যান্ট। আমি রেকর্ড করেছি। কি? তুমি ঢোকার আগে থেকে সব। ইনফরম্যান্টরা সবসময় রেকর্ড করে দেবাশিস বাবু। এটাই আমাদের বেঁচে থাকার উপায়। দেবাশিস, থামো। তুমি কি সত্যিই মনে করো এই রেকর্ডিং দিয়ে কিছু হবে? হবে। কারণ এটা শুধু রেকর্ডিং না। মানে? না, মানে গত 3 দিন আমি শুধু ঘুরিনি, আমি কাজ করেছি। মীরার কাছে এই প্রমাণ ছিল, সেটা এখন আর শুধু মীরার কাছে নেই। নীরবতা। আর একটা কথা, তোমার মেয়ের কথা আমি জানি। তুমি জানো না কেন? জানি না, কিন্তু এটা জানি, কোনো কারণে নিজের মেয়েকে। সে আমাকে শেষ করে দিত, সব শেষ হয়ে যেত। তুমি নিজেই সব শেষ করেছো দেবাশিস। অনেক আগে। নীরবতা। দৃশ্য 18। তারপর হাসপাতালের বাইরে। রাত। দেবাশিসকে সেই রাতে ধরা হয়েছিল। চক্রের বাকিরা ধীরে ধীরে বেরিয়ে পড়ল। মীরা সুস্থ হলো, আস্তে আস্তে। শরীর সুস্থ হলো, কিন্তু ভেতরে যে ক্ষত আছে সেটা সারতে অনেক সময় লাগবে। সে ভিকটিম ছিল, সে গ্রে ছিল, সে দুটোই ছিল। আমি তাকে জাজ করিনি, কারণ জাজ করার অধিকার আমার নেই। ঋতিকা,
তার কথা আলাদা করে বলবো। সে আমাকে ভালোবাসতো, এটা আমি জানতাম, কিন্তু কখনো বলিনি, সেও বলেনি। সেটা না বলার ভেতরে একটা পুরনো জীবন ছিল। সে তাদের ভেতরে ঢুকেছিল আমাকে বাঁচাতে, সেটা সত্যি। কিন্তু সেই সিদ্ধান্তটা নেবার আগে সে আমাকে জিজ্ঞাসা করেনি, কারণ জিজ্ঞাসা করলে আমি বলতাম না। সে জানতো আমি বলবো না, তাই নিজেই সিদ্ধান্ত নিয়েছিল। এটা ভালোবাসা, কিন্তু এটা একটা অন্যায়ও। দুটো একসাথে হওয়া সম্ভব। আর হারানো 3 মাসের কিছুটা ফিরে এলো। সব না, কিছু স্মৃতি হয়তো আর ফেরে না। ন্যারেটর: আপনারা ভাবছেন এই গল্পে অপরাধীকে দেবাশিস? হ্যাঁ, নিঃসন্দেহে। মীরা আংশিক। সে ভুল করেছিল, কিন্তু ফিরে আসার চেষ্টা করেছিল। রীতিকা, সেটা আপনারা ঠিক করুন। আমি সেটাও অস্বীকার করব না, কারণ আমি জেনে শুনে এমন একটা জায়গায় গেছিলাম যেখানে যাওয়া উচিত ছিল না। মীরাকে বাঁচাতে গিয়ে নিজেকে বিপদে ফেলেছিলাম। সেটা সাহস না, সেটা অহংকার। আর অহংকারও এক ধরনের অপরাধ। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে, শেষ সাক্ষী সবসময় সত্যি বলে না, কিন্তু এবার বলল, কারণ এবার হারানোর আর কিছু ছিল না। বৃষ্টির শব্দ, তারপর নীরবতা।